শুরু করছি অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান। যাদের বিজ্ঞানের ভীতি আছে তাদের জন্যই উদ্যোগ। এবং অনেক পরীক্ষায় যেমন বিশেষ করে রেলের পরীক্ষায় বিজ্ঞান থেকে অনেক প্রশ্ন আসে, কিন্তু সেই প্রশ্নগুলো মূলত থাকে দশম শ্রেণীর মানেরই। কিন্তু কিছু কিছু কোশ্চেন থাকে যারা 11-12 এর এনসিইআরটি এবং 11-12 কমন ক্লাস থেকে কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে। কিন্তু ছাত্রছাত্রীরা যেহেতু একটা ভীতি থাকে, যারা বাংলা মাধ্যমে বা আর্টস মাধ্যমে পড়াশোনা করেছে, বা কিছু যারা অন্যদিকে চলে গেছে পড়াশোনা করতে করতে, যারা সায়েন্সের মধ্যে ছিল না বা যাদের ভৌতবিজ্ঞানের প্রতি খুব একটা ঝুঁকি মানে ঝোঁক ছিল না, তারা গিয়ে পরবর্তীকালে ভীত হয়ে পড়ে যে না, এই ভৌতবিজ্ঞান থেকে কিছু অঙ্ক আসে, যেমন বিশেষ করে টেকনিক্যাল বা রেলওয়ের এক্সট্রা কিছু বেশ কিছু পরীক্ষায় কিছু অঙ্ক আসে, কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন্স থাকে। কোয়েশ্চেন্স গুলো বুঝতে পারলে খুবই সাধারণ মানের, কিন্তু ভয়ের কারণে এবং অনীহার কারণে এবং সঠিক রিসোর্সেস না থাকার কারণে ছাত্রছাত্রীরা এবং পরীক্ষার যে অ্যাসপিরেন্টরা তারা এগুলো সমাধান করতে পারেন না। তাদের জন্য এবং অবশ্যই অষ্টম শ্রেণীর যারা আমাদের খুবই ভালোবাসার যে ছাত্রছাত্রীরা, তাদের জন্য, যে যাতে করে তাদের কোনো দিক থেকে কোনো রকম রিসোর্সেসে পিছিয়ে না থাকতে হয়, তাই আমি সিরিজ শুরু করছি। শুরু করি। ওকে, সবাই জানাবে কেমন লাগলো। আর অবশ্যই যে কোনো রকম গঠনমূলক সমালোচনা আমি সবসময় অপেক্ষা করে থাকি, যে যে কারো কাছ থেকে যে কোনোভাবে আমি সমৃদ্ধ হতে পারি। ঠিক আছে, ওকে, লেটস স্টার্ট। বইটি ভালো তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। ওকে, তাহলে আমরা প্রথমেই আসবো, এটিকে আমরা বড় করে দিতে পারি। ওকে, বল এবং চাপ যদি আমরা দেখি, ঠিক আছে। তো আমরা আম, সপ্তম শ্রেণী পর্যন্ত কি পড়েছি না পড়েছি সেগুলো একবার রিভিশন করে নিই। বল বলের প্রথম সূত্র কি ছিল? প্রথম সূত্র ছিল যে কোনো একটি বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিমান থাকবে। মানে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হয়, একটা বস্তু যদি স্থির থাকে, সেই বস্তুটি স্থিরই থাকবে চিরকাল, তার অবস্থা কোনো পরিবর্তন হবে না। এবং কিন্তু যদি কোনো বস্তু কণা বা কোনো বস্তু আহ, চলমান থাকে, তাহলে তার উপর যতক্ষণ না বাধা প্রয়োগ হবে, সে ততক্ষণ সমরেখায় সমবেগে চলতে থাকবে, চলতেই থাকবে, কখনো থামবে না। এটি নিউটনের প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র, যে কোনো বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হলে সেই বস্তুর যে বল প্রয়োগ আর তার উপর যে ত্বরণ, তার একটা সম্পর্ক আমরা শিখেছি, পি ইজ ইকুয়াল টু এম এ, বা এফ ইজ ইকুয়াল টু এম এ, এ ফোর্স ইকুয়ালস টু এম এ, এখানে লিখতে পারছি না, সরি। আমরা দ্বিতীয় সূত্র থেকে শিখেছি, সেকেন্ড ল। ওকে, নিউটন, সেটা হচ্ছে এফ। এফ হচ্ছে ফোর্স, এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ। এম হচ্ছে মাস মানে ভর, এ হচ্ছে অ্যাক্সেলারেশন, যে বলটা প্রয়োগ হচ্ছে সেই বলের যে ত্বরণ। ত্বরণ কাকে বলে? কোনো, আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে করবো, ঠিক আছে, একবারে বেশি করার দরকার নেই, অল্প অল্প করে করবো। আর ভৌতবিজ্ঞান খুবই মজার বিষয়। ভৌতবিজ্ঞান, অঙ্ক সব মিশিয়ে আমরা দারুণভাবে শিখবো, ঠিক আছে। দেখো এখানে পরে করে দেওয়া আছে ওটা। তৃতীয় সূত্র কি বলেছে? তৃতীয় সূত্রটা সবাই জানে কম বেশি, আমরা সবাই জানি, এবং এ নিয়ে অনেক মিমসও আছে, যে কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ হয় সেই সমান প্রতিক্রিয়া বল হয়, যেটা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পরের সমান, তাই তো। কাউকে মারলে পরে ইট মারলে পাটকেল খেতে হয়, এরকম একটা ব্যাপার আছে। বলের পরিমাপ একক, আমরা যদি বল মাপতে যাই, আমরা জানি এসআই পদ্ধতিতে, আবার আমাদের যেতে হবে, এসআই পদ্ধতিতে হচ্ছে নিউটন, নিউটন, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন। ওকে,
তাহলে নিউটনকে এন দিয়ে প্রকাশ করা হয়, এবং এন কি বলছে, আহ, আমাদের হাতে যদি 1 কেজি বটখারার কোনো আমরা বস্তুকে ধরে রাখি, তাহলে যে ওজনটা আমরা অনুভব করি সেটা হচ্ছে 9.8 নিউটন। ঠিক আছে, এটা ধরার জন্য 9.8 নিউটন। ঠিক আছে, বল মাপার উপায় কি? এখানে অনেক পরীক্ষা আছে, তোমরা এগুলো ইউজ করতে পারো, নিজেরা পরীক্ষা করতেই পারো। আনন্দটা নেবে না কেন? পড়াশোনা করছো, পড়াশোনা করতে কষ্ট হয়, আনন্দটাও অবশ্যই নিয়ে নেবে। পরীক্ষাগুলো নিজেরা করবে, ঠিক আছে? একটি বাটখারার ক্ষেত্রে বা ইটের ক্ষেত্রে, তো ইটকে ঘোরালে পরে ইটটা কতটা বল প্রয়োগ করছে, সুতোটা কেন সোজা হয়ে রয়েছে, কারণ এখানে এর উপর একটা বল প্রয়োগ হচ্ছে, তার জন্যই টান টান হয়ে আছে। যদি বল প্রয়োগ না করতো, এই জিনিসটাই তুমি যদি জলের মধ্যে করো, খুব হালকা যদি ভর হয়, দেখবে এটা সমান থাকবে না, কারণ জলের মধ্যে জিনিসটা হালকা হয়ে যায়। হালকা কোন খুব হালকা কিছু দিয়ে পরীক্ষাটা করে দেখবে, দেখবে তখন এর বলটা থাকবে না, বলটা একে পৃথিবী আকর্ষণ করছে, সেই জন্য এই সুতোটা টান টান হয়ে আছে। ঠিক আছে, ওকে। স্প্রিং তোলা, আমরা কি স্প্রিং তোলা আমাদের কি মাপতে ব্যবহার করা হয়? স্প্রিং তোলা বলতে পারবে কেউ? ওয়েট, আমরা ভর মাপার জন্য স্প্রিং স্প্রিং তোলা ব্যবহার করি। স্প্রিং তোলা মানে হচ্ছে, স্প্রিং তোলা দিয়ে আমরা কেন ব্যবহার করি, যে কোনো বস্তুকে পৃথিবী কি পরিমাণ বলে আকর্ষণ করছে। স্প্রিং তোলা এমন একটি যন্ত্র যেখানে আমরা কিছু একটা ঝুলিয়ে দিলে এখানে একটা পরিমাপ কাঁটা আছে, ঠিক আছে, সেই কাঁটাটা বাড়তে থাকবে। যখন স্বাভাবিক অবস্থায় থাকবে তখন এর উপর কোনো বল প্রয়োগ হবে না। যত আমরা বল এর উপর ভারী বস্তু ঝুলিয়ে দিতে থাকবো পরিমাপের জন্য, যখন ঝুলিয়ে দেওয়া হবে তখন সেটি আস্তে আস্তে নিচে নামতে থাকবে। অথবা সেখান থেকে আমরা বুঝতে পারবো যে পৃথিবীকে যত বেশি ভর তত বেশি বলে আকর্ষণ করছে। ঠিক আছে, এইভাবে আমরা ভর মাপা হয় স্প্রিং তোলার সাহায্যে, পরীক্ষায় প্রশ্ন আসে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে স্প্রিং তোলাকে আমরা যদি এখানে একটি পরীক্ষা আছে, দেখো ছোট্ট, তাহলে আমরা একটা এইমাত্র একটা দেখো এইমাত্র একটা প্রশ্ন দিলাম, যে এখানে একটা অঙ্ক, ছোট্ট অঙ্ক আছে, ছোট অঙ্ক, কত সুবিধা অঙ্ক, কত মজার সেটা দেখো। তোমরা তুমি একটা স্প্রিং তোলাকে 2 হাত দিয়ে টানলে, 2 হাত দিয়ে টানার পর স্প্রিং তোলাটা 3 কেজি পাঠ দেখালো। তার মানে কি? তার মানে তুমি, তোমার কত শক্তি তোমার আছে, তোমার দেহে কত পরিমাণ শক্তি আছে। দেখো, আমরা তখন একটা করেছিলাম না, যে 1 কেজি ভরের বলকে একটা বাটখারা যদি আমরা আমাদের হাতে থাকে, ধরো এটা আমাদের হাত, বুড়ো আঙুল আর হাত, হাতের উপর যদি 1 কেজি ওজনের একটা বাটখারা থাকে, তাহলে পৃথিবী তাকে কত বলে টানে বলেছিলাম আমি, দেখো বলেছিলাম 9.8 নিউটন বলে টানে। তাহলে স্প্রিং তোলার ক্ষেত্রে আমরা যদি একটা স্প্রিং তোলা এখানে টাঙিয়ে দিই, তাহলে স্প্রিং তোলায়, ভালো স্প্রিং না, স্প্রিং তোলায় 1 কেজি, স্প্রিং তোলা যদি 1 কেজি থাকে না, যদি 1 মান হয়, তাহলে তার বলটা কত, 9.8 নিউটন। তাহলে একটা স্প্রিং তোলাকে তুমি 2 হাত দিয়ে টানছো, এই দিক থেকে টানছো, তুমি 2 হাত দিয়ে টানছো, তুমি দেখছো তোমার শক্তি কত আছে। তাহলে এখানে 3 নিউটন দেখাচ্ছে, মানে তিন তিন কাটা হচ্ছে 3, রিডিংটা দেখাচ্ছে 3। তাহলে তার মানে কি? তার মানে এটার উপর 3 কেজি ভর প্রয়োগ করলে যে বল হবে, সেই বল তোমার তোমার কাছে আছে, সেই বল, সেই পরিমাণ বল। তাহলে এক 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 রিডিং এর জন্য বলের পরিমাণ 9.8 নিউটন, 3 রিডিং এর জন্য কত হবে? স্বাভাবিক গুণ হবে। এত নিউটন, নিউটনকে এন দিয়ে ভরে দিই, ঠিক আছে। তাহলে দেখো কত ছোট্ট একটা অঙ্ক আমরা শিখে গেলাম, যে নিউটনের যদি স্প্রিং তুলায় আমাদের পাঠ থাকে 3, তার মানে সেখানে কত বল প্রয়োগ হয়েছে, সেখানে বলটা প্রয়োগ হয়েছে আমাদের, ওয়েট, বলটা প্রয়োগ হয়েছে আমাদের হচ্ছে, কোথায় গেল, সরি সরি সরি, ওকে। এবার আমরা দেখব ঘর্ষণ। ঘর্ষণ একটা কনসেপ্ট, যে দুটি বস্তু, আমরা দুটো হাত ধরো, দুটো হাত যখন পাশাপাশি থাকে, আমরা যখন ঘষি দুটো হাতকে পাশাপাশি একসঙ্গে, গরম শীতের মধ্যে আমরা অনেক সময় একজন দুটো হাত পাশাপাশি রেখে ঘষাঘষি করি, ঠিক আছে, যাতে করে হাতটা গরম হয়। তো
আমাদের যদি একটা পৃষ্ঠতল এটা হয়, সরি, দেখো, ধরো একটা পৃষ্ঠতল এইটা, এই বস্তুটাকে আমি আরেকটা কোনো একটা মেঝের উপর রাখছি, মেঝের উপর একটা ফোন রাখা আছে, ফোন রাখা একটা মেঝের উপর যখন ফোন রাখা থাকে না, এদের মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে। ঘর্ষণ মানে কি, মানে ধরো আমার উপর একটা খাতা আছে আমার কাছে, আমার খাতাটাকে আমি কাত করছি আস্তে আস্তে, খাতার উপর মোবাইল আছে, খাতাটাকে কাত করছি, নিজেরা করে দেখবে, খাতাটা কাত করছি, এদিকে আস্তে আস্তে কাত করবো, একটা সময় মোবাইলটা এখান থেকে পড়ে যাবে, তাই না? তো যতক্ষণ পড়ছে না, দেখো এখানে যদি এটা যদি খুব মসৃণ হতো, তাহলে একটু কাত করলেই পিছলে পিছলে পড়ে যেত এটা, কিন্তু যেহেতু এখানে মসৃণ নয়, এদের মধ্যে একটা খসখসে ভাব আছে, বা এক এক তল আরেক তলের উপর একটা বল প্রয়োগ করছে, তাই জন্য এরা এতটা কাত করার পরও, ধরো এতটা কাত করব, তারপরে হয়তো ফোনটা এখান থেকে পিছলে বেরিয়ে যাবে, ঠিক আছে? তো একটি তল আরেকটি তলের উপর যেই বল প্রয়োগ করে, দুটো যদি দুটো তল পাশাপাশি থাকলে, ধরো এই দুটো তল পাশাপাশি আছে, তাহলে একটি বল এই তল বরাবর যে কাজ করবে, যে বলটা কাজ করে, সেটাকে ঘর্ষণ বল বলে। এবার ঘর্ষণ বল এমনিতে কাজ করে না, ঘর্ষণ বল কখন কাজ করে, যখন একে পৃথিবী টানছে, ঠিক আছে? না বুঝতে পারলে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে শুনে নেবে জিনিসটা, দেখবে সুবিধা হবে। ওকে, আমরা ধরো এক সেকেন্ড, ওকে, ইনসার্ট পেজেস, ব্ল্যাঙ্ক পেজ, ওকে। ধরো একটা বস্তু আছে মেঝের উপর রাখা, একটা বস্তু আছে, এই একটা কিছু একটা বস্তু আছে রাখা, ধরো একটা জামা কাপড়ের পোটলা আছে, জামা কাপড়ের পোটলাকে আমি ঠেলছি হাত দিয়ে, আমি ঠেলছি, কিছু কিছুটা পরে পোটলাটা এখান থেকে সরবে, প্রথমে তো সরবে না, এটা সরছে না কেন, আমি তাহলে তো আমি টোকা দিলেই সরে যেত, সরছে না কারণ এই যে তলটার মধ্যে একটা ঘর্ষণ বল ক্রিয়া করছে, ঠিক আছে? তো আমি যদি এইদিকে বল প্রয়োগ করি, তাহলে ঘর্ষণ বলটা প্রয়োগ করবে তার বিপরীত দিকে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। না বুঝতে পারলে কমেন্ট করবে, আমি বুঝিয়ে দেবো, এবং পরবর্তীকালে আমরা এটা নিয়ে আরো চর্চা করবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে এই দেখো, এখানে একটা টেবিলের উপর একটা বস্তু রাখা আছে, সেই বস্তুটাকে আমরা যখন টানছি, এবার এবার দেখো, এই টানতে টানতে না, যত আমি বল প্রয়োগ করব এর ঘর্ষণ বল তত বাড়বে, যত আমি বল প্রয়োগ করবো একটা ঘর্ষণ বল তত বাড়বে, শেষে গিয়ে কি হবে, আমার বলের কাছে এই ঘর্ষণটা, আমার টানের পরিমাণটা এই ঘর্ষণের থেকে বেশি হবে। ধরো এখানে ঘর্ষণ আছে 3 নিউটন, আমি টানছি 5 নিউটন দিয়ে, তাহলে তো বস্তুটা অবভিয়াসলি এদিকে সরে যাবে, ডান দিকে সরে যাবে আস্তে আস্তে আমার টানের দিকে, তাই না? বুঝতে পেরেছো? ওকে, দেখো এখানে বেশি কিছু নেই, খুব দ্রুত আমরা শেষ করব, এবং আমরা অনেক কিছু করতে পারি। ওকে, এবার যখন আমরা কোনো বস্তুকে, ওকে, আমরা যখন কোনো বস্তুকে টানছি, এই টানার সময় আমরা এই এই আমরা কি করলাম একটু আগে, যে এই স্প্রিং তোলার মধ্যে যেই পার্টটা থাকবে, সেই পার্টের সঙ্গে 9.8 গুণ করলে যেই বলটা, সেই বলটাই হচ্ছে, যেই যেটা দিয়ে টানছি, এই বস্তু দুটোর মধ্যে কার্যকরী বলটা হচ্ছে এই বলটা। ধরো এখানে যদি 2 দেখায়, তাহলে 2 × 9.8 নিউটন, এটাই হচ্ছে এই মানটা, তাই তো? এভাবে আমরা বের করছি। তাহলে এইভাবে আমরা একটা সময় দেখবো কি হয়, আর ঘর্ষণ কি হয়, বাড়তে বাড়তে একটা সময় গিয়ে স্থির হয়ে যায়, এবং যখন জিনিসটা চলতে শুরু করে না, যখন ধরো জিনিসটা বাদিক থেকে আস্তে আস্তে চলতে শুরু করবে, ধরো এখানে একটা মোবাইল ফোন রাখা আছে, আমি ঠেলছি আস্তে আস্তে, বা বড় একটা পাথর আছে, আমি ঠেলছি, তো ঠেলার প্রথম ক্ষেত্রে কষ্ট হবে, কিন্তু একটা সময় গিয়ে না, যখন আমি সমানভাবে এটাকে আরো জোরে ঠেলতে থাকবো বা টানতে থাকবো, কেউ এটা ধরে টানতে থাকবে কিছু দিয়ে, তখন এই মানটি নির্দিষ্ট হয়ে যাওয়ার একটা সময় নির্দিষ্ট হয়ে যায়, যখন তখন দুটি পৃষ্ঠতলের মধ্যে, দুটি বস্তু তলের যে পৃষ্ঠতল, তার মধ্যে এই ঘর্ষণ বলটা সমান থাকে সব সময়। ওকে, ঠিক আছে, আগে আগে যাই আমরা। তো আমরা এইভাবে মাপতে পারি, ঠিক আছে? তাহলে কোনো বস্তুর ভর যত হবে, তাহলে ঘর্ষণ বল কিসের কিসের উপর নির্ভর করে? ঘর্ষণ বল বস্তুর ওজনের উপর নির্ভর করবে, আর এদের পৃষ্ঠতলের উপর নির্ভর করবে, ঠিক আছে? হয়ে গেল, দেখো কত তাড়াতাড়ি শিখে গেলাম। সব প্রশ্নের উত্তর এখান থেকে আমরা করবো, প্রত্যেকটি প্রশ্নের উত্তর করব, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস এখান থেকে পেয়েছি, সেটা হচ্ছে ঘর্ষণ বল দুটির দুটি বস্তুর তলের সঙ্গে
সমান্তরালে ক্রিয়া করে। কি করালাম, তাই তো? যে ঘর্ষণ বল, এই এখানে একটা বস্তু আছে, তাহলে এই বস্তুর যে বস্তুর তলটা এর তলের সঙ্গে সমান্তরালে কাজ করে। এখানে এই দিকে যদি ফোর্স কাজ করে, তাহলে এই দিকে কাজ করবে ফ্রিকশন। ফ্রিকশন মানে ঘর্ষণ বল। ওকে, ওকে। তারপরে দেখো এই অবধি শেষ হয়ে গেল, ঘর্ষণ শেষ হয়ে গেল। এরপরে আমরা এগুলো পূর্ব পাঠের, এগুলো বোধহয় আগের ক্লাসে ছিল, আমি যা হোক ক্লাস 7 অনেকদিন আগে করা হয়েছে। কিন্তু আমরা পুরোটা 8 থেকে আমরা শুরু করব 12 ক্লাস পর্যন্ত, খুব সুন্দরভাবে শেষ করব। প্রত্যেকটি অঙ্ক আমরা পড়ব, যে কোনো পরীক্ষার যে কোনো অঙ্ক যাতে আমরা করতে পারি। এবং যারা পরবর্তীকালে বিজ্ঞান শিক্ষায় ইন্টারেস্টেড হবে, যদি বিজ্ঞান শিক্ষা নাও করো, তবুও দেখবে ভালো লাগবে, কথা দিচ্ছি। ওকে, আজকে এইটুকুই থাক। সি ইউ সুন। আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো, এবং আমি এভাবেই আরো উন্নত হবে, আরো অ্যানিমেশন দেওয়ার চেষ্টা করব, এডিটিং আরো ভালো হবে। ঠিক আছে, তোমরা শুধু সঙ্গে থেকো। ওকে, বাই।